বিয়ের তৃতীয় দিনে বাবার বাড়ির দেওয়া যৌতুকের টাকা নিয়ে শ্বশুর শাশুড়ির সঙ্গে আবার বাবার বাড়ি যাচ্ছি। আর গাড়িতে বসে বসে বিয়ে ফাইনাল কথার দিনটা মনে করছি। সেদিন শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে গেলে বাবা তাদের বলেছিল, জানেন বিয়াইমশাই, আমার কিন্তু চাকরিটা করার কোনো ইচ্ছে ছিল না। চাকরিটা করছি শুধু মেয়েটার জন্য। মেয়েটার একটা ব্যবস্থা হয়ে গেলে কিন্তু সব ছেড়ে দেব। শ্বশুরমশাই তখন বললেন, আপনার ছেলেদের জন্য কিছু করবেন না? বাবা হেসে বলেছিলেন, ছেলেরা নিজেরাই নিজেদের জন্য করুক ভাই, আমি আর পারবো না। শ্বশুরমশাই তখন বাবার সঙ্গে দ্বিমত পোষণ করে বললেন, বিয়াইমশাই, মেয়ে কি কোনো দোষ ঘাটতি আছে? ওর জন্য কেন খাটতে হবে? ওর কি ছেলেপক্ষের পছন্দ হওয়ার কোনো গুণ নেই? বাবা কিছুটা বিচলিত হয়ে জবাব দিলেন, তা হবে কেন? বিয়াইমশাই, আমার মেয়ে তো অনেক সুন্দরী, পড়াশোনায় MBA ফাইনাল। তাহলে আমার শ্বশুর প্রশ্নবোধক চিহ্ন বসালেন। বাবা শ্বশুরমশাইয়ের কথার জবাব না দিয়ে নিজ থেকে দেনা পাওনার কথা বললেন। শ্বশুরমশাই নির্লজ্জের মতো হাসতে হাসতে বললেন, আমিও সব জিনিসপত্র চাই না ভাই, বাড়িতে সব আছে, তবে আমাদের টাকার দরকার। আমাদের যৌতুক বাবদ 5 লক্ষ টাকা দিয়ে দিলে হয়ে যাবে। শ্বশুরের চাওয়ার আগেই বাবা প্রমাণ করে দিয়েছেন উনি সারা জীবন খাটুনিটা আমার জন্যই খেটেছেন। তাই হবে বলে পাত্রপক্ষের কথা মতো রাজি হয়ে গেলেন। তারপর আমার শাশুড়ির কথা তুললেন, বিয়াইমশাই, আজকাল তো সমাজের একটা রীতি হয়ে গেছে বিয়ের দিন বরপক্ষকে খাওয়ানো। তো আপনারও নিশ্চয় একমাত্র মেয়েকে নিয়ে পরিকল্পনা ছিল, তার বিয়েতে আপনি 1000 লোক খাওয়াবেন। হ্যাঁ, আমার বাবার সত্যি এরকম একটি স্বপ্ন ছিল। ওনার সঙ্গে আড্ডা কিংবা কোনো বিয়েতে গেলে ওনাকে কতবার যে বলতে শুনেছি, যেভাবে পারি তোর বিয়েতে আমি 1000 লোক খাওয়াবো, তোর সব ইচ্ছাই পূরণ করব। শ্বশুরবাড়িতে গিয়ে মাথা উঁচু করে থাকার মতো ব্যবস্থা করে দেব। তাই এবারও বাবা সাথে কথায় মতো হা হা করে উঠলেন। তবে শাশুড়ি মা বাবা সে হাসি বেশিক্ষণ টিকতে দিলেন না। বললেন, আমাদের ভাই আত্মীয় স্বজন অনেক বেশি, তার মধ্যে অনেক গণ্যমান্য মানুষও আছে, তাদের খাওয়া দাওয়ায় একটু বেশি সচেতন হতে হবে, বোঝেনই তো। বাবা একটু স্তব্ধ হয়ে বসেছিল। তারপর শাশুড়ি বলে গেলেন, তবে মেয়ে যখন আমাদের পছন্দ হয়েছে, আপনার সামনেই একটা প্রস্তাব রাখছি। আপনি নিশ্চয়ই আপনার মেয়ের বিয়ের দিন বরপক্ষকে খাওয়ানোর জন্য 2 লক্ষ টাকা হিসাব করে রেখেছেন। এর চেয়ে কম টাকায় তো আর সম্ভব না বাবা, তাতেও
হবে বলেই সম্মতিসূচক মাথা নাড়লেন। উনি বলে গেলেন, তো বলি কিভাবে? আপনি বরং আমাদের সেই টাকাটা দিয়ে দিন। আপনাদের জন্য তো আমরা আর আমাদের মান সম্মান খোয়াতে পারবো না। বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমরা লোকজনকে বলে দেব আমরা আপনাদের থেকে পরিমাণ মতো যা নেওয়ার তা নিয়ে নিয়েছি। এতে আপনিও বাঁচলেন, আমরাও বাঁচলাম। কি বলেন? বাবাও যেহেতু ছেলেকে ভীষণ পছন্দ হয়েছিল, উনিও আমার দিকটা ভেবে ওনাদের কথা মতো রাজি হয়ে গেলেন। দরজার ওপাশ থেকে ওনাদের সব কথাবার্তা শুনে আমার সেদিন মুখে একটা কথা বেরিয়েছিল, মেয়ে হয়েছি নাকি দোকানের কোনো পণ্য, যা নিতে গেলে দরাদরি করে নিতে হবে। আর লোকগুলো বা কেমন লোভী, বিয়েটা আমি করব না বলে বাবার সামনে কথা তুললেও বাবা বলেছিলেন, এই একটা বিয়ে, না হয় আমি মানুষগুলোর লোভী বলে করলাম না, তবে একদিন না একদিন তো আমাকে ঠিকই করতেই হবে। আর তখন সমাজের নিয়ম তো মানতে হবে। আর ওরা না চাইলেও আমাদের খুশির জন্য এবং আত্মীয় স্বজনের হাত থেকে বাঁচার জন্য হলেও সংসারের সাজে এমন সব জিনিসপত্র দিতে হবে। এরপর বিয়েটা হয়ে গেল আমাদের। কিন্তু বিপত্তি বাঁধল বিয়ের 3 দিন পরে। সকালে খাবার টেবিলে বসে শ্বশুরমশাই বললেন, বৌমা খেয়ে তৈরি হয়ে নাও, আজ তোমার বাবার বাড়ি যাব। আমিও কথাটার মানে না বুঝে খুশিও হলাম। শ্বশুরমশাই যখন শাশুড়িকে বললেন 7 লক্ষ টাকা ঠিকঠাকভাবে নিয়েছে কি না, তখন হোঁচট খেলাম। কি বলতে চাইছেন ওনারা? বললাম, বাবা আপনাদের কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। যাব তো বেড়াতে, সেখানে আবার 7 লক্ষ টাকা সঙ্গে নিয়ে নেবেন কেন? তখন আমার শাশুড়ি মা হেসে বললেন, শোনো বৌমা, তুমি আমাদের খারাপ ভাবতে পারো কিন্তু লোভী না। আমরা তোমার বাবার সঙ্গে বড় একটা খেলা খেলেছি, তুমি রাগ করো না। রাগ কেন করবো মা? আপনারা বাবার সঙ্গে খেলেছেন মানে বুঝলাম না। শোনো বৌমা, আমরা সেদিন তোমার বাড়িতে গিয়েছিলাম শুধু তোমাকে আমাদের বাড়িতে বউ করে নিয়ে আসবো বলে। আমাদের ছেলেকে ভেড়া বা মহিষের মতো বিক্রি করব বলে নয়। কিন্তু তোমার বাবা আমাদের কি লজ্জায় না ফেলে দিলেন। আসলে তোমার বাবারও দোষ নেই। কোথায় বলো? উনিও সমাজের রীতিনীতি ধরে নিয়েছিলেন আমরাও যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে দেব। যৌতুক ছাড়া তোমাকে আমরা আমাদের ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব না। তাই উনি রীতিমতো আমাদের ওসব বলেছিলেন। আমি এবার সত্যি চুপ হয়ে গেলাম। মানুষগুলো কি বোঝাতে চায় আন্দাজ করে পেরে খানিক লজ্জায়ও পড়লাম।
আবার আনন্দিত হলাম, কারণ আমি আমার জীবনে এমন দুজন ভালো মানুষকে শ্বশুর শাশুড়ি হিসাবে পেয়েছি। শ্বশুরমশাই বললেন, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা সেদিন টাকাটা এজন্যই দাবি করে নিয়েছিলাম যে আমরা যদি তোমার বাবার বাড়ি থেকে যদি কিছু নেব না বলতাম, তোমার বাবা যা অবস্থা বুঝেছিলাম উনি জোর করে হলেও আমাদেরকে তোমার খুশির জন্য ফার্নিচার আসবাবপত্র ঠিকই কিনে দিতেন, যা কিনা আমাদের বাড়িতে অপ্রয়োজনীয়। তুমি দেখতেই তো পাচ্ছ সেটা। আমাদের শুধু প্রয়োজন ছিল একটা ছেলের বউ, যে কিনা আমাদের পরিবারটাকে নিজের পরিবারের মতো ভালোবাসবে, সব কিছু নিজের মতো করে সামলে নেবে। তুমি তো দেখতে পাচ্ছ মা, আমাদের সামর্থ্য আছে, ওসবের আমাদের কোনো দরকার নেই। কিন্তু তোমার বাবা এবং তোমার ভাইয়েরা বিআই মাসের কথা শুনে বুঝেছি ওরা তো তোমার বিয়ের দিয়ে সর্বহারা হবে। আমাদের সব থেকেও কিভাবে ডাকাতের মতো একটা পরিবারকে নিঃস্ব করতে পারি বলো। এরপর আমি কোনো কথাই বলিনি। শ্বশুর শাশুড়ির সঙ্গে বাবা মায়ের বাড়ি চললাম। গাড়িতে বসে দুজন ভালো মানুষকে ছেলেকে উপদেশ দিতে শুনলাম, তোর শ্বশুরের বৌমাই ছিল পরিবারের হাল ধরার লোক, আমরা সেটা কেড়ে নিয়েছি। বিআই মশাইয়ের বয়স হয়েছে, ছেলে দুটো ছোট এখনো, তাই সিদ্ধান্ত নিয়েছি তোর বেতনের অর্ধেক টাকা মাসে ওনাদের হাতে পৌঁছে দিবি। মনে রাখিস, বৌমাকে যেমন আমরা মেয়ে হিসাবে নিয়েছি, তোকে ওরা ছেলে হিসেবে মেনে নিয়েছে। তুই ছেলের মতন দায়িত্ব পালন করতে বাধ্য। আমি চুপচাপ সব শুনছি, চোখের জল গড়িয়ে পড়ছে। একবার সে জল মোছার চেষ্টা করলাম, পরেক্ষণে ভাবলাম এই জল তো লজ্জার নয়, তাহলে মুছবো কেন? আমি তো চিরভাগ্যবতী, আর এই জল সুখের জল। যাদের জন্য এই সুখ তারাও দেখুক আমি কতটা খুশি বলে চললাম। আমার মতো বাবারও ভুল ভাঙবে, বাবাও জানে আমার মতো প্রথমে অবাক হয়ে লজ্জাবোধ করবে, তারপর সেও গর্ব করবে। এমন মানুষগুলোর সঙ্গে সম্পর্ক গড়তে পারার আনন্দ